TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রাইহান। একদিনে দুটি জয় পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এভাবেই বলতে হয় বিষয়টি। ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক আইলিন ক্যানন তার গোপন নথির মামলা খারিজ করে দিয়েছেন। এছাড়া রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে তিনি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। কনভেনশন চলার মধ্যেই সামাজিক মাধ্যমে রানিং মেট হিসেবে সেনেটর জে.ডি. ভ্যান্সের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। এদিকে রাষ্ট্রীয় গোপন নথির মামলা গোপনীয়তা অবহেলার তদন্তে স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের নিয়োগকে অসাংবিধানিক উল্লেখ করে বিচারক ক্যানন যে রায় দিয়েছেন মামলা খারিজের। এই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে কিছু বলেননি তিনি। মামলা খারিজ করে দেওয়ার রায়কে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া প্রতিক্রিয়ায় সাবেক প্রেসিডেন্ট বলেন তার বিরুদ্ধে চলমান অন্যান্য মামলাও খারিজ করে দেওয়া উচিত। এনবিসি নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত রেটরিক ব্যবহার করছেন তার তুলনায় অনেক বেশি। তবে বাইডেন স্বীকার করেন ট্রাম্পকে লক্ষ্যবস্তু বানানো বা তার উদ্দেশ্যে বুলস আই বলে তিনি ভুল করেছেন, এই স্বীকারোক্তি তিনি দিয়েছেন। সাক্ষাৎকার এবং অন্যান্য প্রসঙ্গে সবগুলো বিষয়ে আমরা আলোচনা করব। আমার সাথে আছেন আলোচনার জন্য সৈয়দ মোহাম্মদুল্লাহ, সিনিয়র সাংবাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি ডক্টর এম কবির হাসান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে শুভেচ্ছা, ধন্যবাদ। আমি শুরুতেই যাব ডক্টর কবির হাসানের কাছে, তার কাছে জানতে চাইব যে মামলাটি খারিজ হলো গোপন নথির মামলা, সেই মামলা নিয়ে আপনার কাছে প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। এই মামলার আসলে কি ইঙ্গিত দিল? এই যে দেখুন, এই মহিলা যে জাজ, যে ফেডারেল জাজ যে সিদ্ধান্ত নিয়েছে, এটা মামলার মেরিটের উপর সিদ্ধান্ত নেয়নি। মামলা খারিজ করে দিয়েছে যে জ্যাক স্মিথের অ্যাপয়েন্টমেন্টে লিগ্যাল ছিল, সে মামলা করতে পারবে না। কিন্তু এটা কিন্তু একটা ইটস নট দি এন্ড অফ দি স্টোরি। এখন জ্যাক স্মিথ এটা হায়ার কোর্টে নিয়ে যাবে এবং এই মহিলা যে জাজ ট্রাম্প অ্যাপয়েন্টি, শি ইজ অ্যাক্টিং লাইক এ মোরাল লাইক মানে পার্টিসান ওয়েতে। শুধু এইটা নাই, মামলা চলাকালীন সময় প্রত্যেকটা ব্যাপারে সে মানে মানে প্রলম্বিত করেছে, মানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষকে সুযোগ করে দিয়েছে এটা তার বিরুদ্ধে যত ধরনের মানে আবেদন বা আর্গুমেন্ট উত্থাপন করার ব্যাপারে আর কি। তো ডেফিনেটলি আমার মনে হয় জ্যাক স্মিথ এটা উপরে করে নিয়ে যাবে। কিন্তু আলটিমেটলি ইলেকশন তো 4 মাস আগে, তাই না? এখন এই জিনিসটাকে সে তার ডোনাল্ড ট্রাম্প তার নিজের বিজয় হিসাবে দেখছে। কিন্তু এই কোনো মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পরে কোনো মামলায় মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের মানে প্রেসিডেন্ট ইলেকশনের আগে খুব একটা নিষ্পত্তি হবে না। আর প্রেসিডেন্ট যদি হয়ে যায় ডোনাল্ড ট্রাম্প, তাহলে তো অনেকেই বলছেন যে উনি সে মামলাগুলোকে মানে আর চলতে দিবেন না। তো এটা হলো আমার ইনিশিয়াল রিয়াকশন। এইটাতে ট্রাম্প অবশ্যই সুপার স্পোর্টসম্যানশিপ, সে তো গুলি খাওয়ার পরে যেই ফিস্ট যে আইকনিক পিকচার ধরেছে, সে ইজ আ ফাইটার, মানে সুপার হিরো, সেগুলো তো প্রতিটা সুযোগ সে কাজে লাগে বা তার যে বেসকে উজ্জীবিত করার জন্য এগুলো খুব দরকার। আনফর্চুনেটলি একটা জিনিস আমি বলছি, মোহাম্মদুল্লাহ আরো বলতে পারবেন, উনি অনেকদিন আছেন এখানে। এখন যেভাবে রিজিওনালিজম, ট্রাইবালিজম আমেরিকান পলিটিক্সে চলে এসেছে, যে তোমরা বৃহত্তর মানে ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রেখে একটা গ্রুপকে জেতিয়ে দেওয়া, মানে উজ্জীবিত করা, যাতে তোমার যে ইলেকট্রাল পলিটিক্স যেভাবে দেশে কাজ করে সেই দিকে ট্রাম্প যাচ্ছে, এই জিনিসটা আমার বরাবরই খারাপ লাগছে। এবং যারা গ্র্যান্ড ওল্ড পার্টি বলে জিওপি, যারা কনজারভেটিভ ট্রাম্প বা রিগেন ট্রাম্প, রিগেন যারা কনজারভেটিভ ও রিপাবলিকান পার্টি মেম্বার, তারা কিন্তু এটাকে ভালো করে দেখছে না। যে জেডি ব্যাসে আলাপ হবে, হাফ অফ হিজ এজ তাকে পিক করেছে, অনেক কিছু সামনে রেখে পিক করেছে। আপনারা জানেন যে একটা আমার পরিষদ দিতে পারবে না, সুতরাং সে তার মাগা ডক্ট্রিনকে সে সামনে এগিয়ে নেওয়ার জন্য মানে এই কাজগুলো করছে। আর জাস্ট একটা লাস্ট একটা জিনিস করছে যে এবার যে যারা যে ডকুমেন্ট তৈরি করেছে যে হেরিটেজ ফাউন্ডেশন কিন্তু এই কনভেনশনকে এবার মানে স্পন্সর করছে।
তাদের সে ডকুমেন্ট আমেরিকাকে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, যে তাদের যে ফিলসফি, যে হোয়াইট সেন্ট্রিক, সে ফিলসফিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য জেডি ভ্যান্সকে ওরা সামনে এনেছে। একটি কথা আপনি ব্যবহার করেছেন প্রফেসর হাসান, সেটি হচ্ছে ট্রাইবালিজম। এটা কি বোঝাতে চেয়েছেন? আমি বুঝাতে চাচ্ছি যে আমেরিকান অ্যাটলিস্ট এই গত 2 টার্মে ট্রাম্পের থেকে শুরু হওয়া পর্যন্ত 1996 থেকে যেভাবে আমেরিকান পলিটিক্স মানে পোলারাইজেশন হচ্ছে, এই পোলারাইজেশনটা কিন্তু আমি দেখিনি। তাদের ইয়াটা হতো ইলেকশন বা ডিবেট হতো বা কন্টেস্ট হতো প্রার্থীদের পলিসি নিয়ে, কিভাবে দেশের উন্নতি করা যায়, ডোমেস্টিক পলিসি এন্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স। কিন্তু এইটার চেয়ে আরো বেশি কিছু এখন সামনে এসেছে, যে একটা গোষ্ঠীকে ওরা অ্যাড্রেস করতে যাচ্ছে। এই যে জেডি ভ্যান্সকে তোলার পিছনে আপনি জানেন, ই কামস ফ্রম ভেরি মানে ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি, ইজ এ ল গ্রাজুয়েট, তার একটা বেস্ট সেলিং বই আছে, বইয়ের উপর মুভি তৈরি করেছে। ইন্টারেস্টিংলি সে কিন্তু বিয়ে করেছে কে হিন্দু ইন্ডিয়ানকে, তার ক্লাসমেট। মানে সবকিছু একসাথে এমন ভাবে মানে ওরা প্র্যাকটিস করেছে যাতে ওরা এই 6 বিটার গ্রাউন্ড স্টেটকে তারা মানে জিততে পারে, সেটাকে সামনে রেখেই এই ক্যালকুলেশন গুলো করা হয়েছে। আপনার কাছে আমি আসবো, আমি সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে যাব। এই একই প্রতিক্রিয়া আপনি দেবেন যে গোপন নথির মামলা যে খারিজ হলো সেইটার পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে কিনা। একসঙ্গে আমি যে আজকে শুরু হয়েছে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন, সেখানে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, এটারও প্রতিক্রিয়া আপনার কাছে জানতে চাইব। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। কবির হাসান সাহেব বেশ ব্যাখ্যা করেছেন, তারপর আমি অতিরিক্ত নতুন এমন কিছু পয়েন্ট নিয়ে তবু আমি বলছি। প্রথম কথা হচ্ছে উনি যেটা বলেছেন, জাস্ট এলিন ক্যানন ওই স্পেশাল প্রসিকিউটর বা অ্যাপয়েন্টমেন্টটাই ইলিগাল বলেছেন, কনস্টিটিউশনের এই প্রভিশন নেই। এখন এখানে একটা ধোঁয়াশা আছে, এই ধরনের আরো এর আগে অনেক স্পেশাল প্রসিকিউটর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের পুত্র হান্টার বাইডেনের ক্ষেত্রে হয়েছে। কিন্তু কথা হচ্ছে ইনি বলেছেন যে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেবেন, নিয়ম হচ্ছে কনস্টিটিউশনে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেবেন, সেনেট সেটা অ্যাপ্রুভ করবে। এখন এই স্পেশাল প্রসিকিউটর যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, আমি যদি তারিখ সম্পর্কে রং না হই, তা হচ্ছে তখন এই মধ্যবর্তী নির্বাচনের আগে সেনেটে মানে 50-50 ব্যাপারটা অনিশ্চিত ছিল অনেকটা। কারণ হচ্ছে দুজন ডেমোক্রেটিক সেনেটার একবার এইদিকে ভোট দিচ্ছিলেন, একবার ওইদিকে ভোট দিচ্ছিলেন, এই সমস্ত কারণে। যাই হোক, তো তখন সেনেটে এটা অ্যাপ্রুভ করতো কিনা, ট্রাম্পের ব্যাপারে একটা স্পেশাল প্রসিকিউটর, সেই সমস্ত কারণে স্পেশাল প্রসিকিউটর প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে মানে অ্যাটর্নি জেনারেলকে দিয়ে, বিচারমন্ত্রীকে দিয়ে করানো হয়েছে। এইখানেই তিনি প্রশ্ন তুলেছেন যে এটা কনস্টিটিউশনাল প্রভিশনের এগেইনস্টে গেছে। এবং কয়েকদিন আগে, এই সপ্তাহ 2 আগে সুপ্রিম কোর্টে প্রেসিডেন্সিয়াল ইমিউনিটির ব্যাপারে যে রায় দিয়েছে, যে প্রেসিডেন্ট অনেক ক্ষেত্রে রাষ্ট্রপতি হিসাবে তিনি যে সমস্ত কাজকর্ম করেন সেগুলা বিচারের ঊর্ধ্বে, বিবেচনার ঊর্ধ্বে, এইটা বলার সময় সেখানে জাস্টিস থমাস, আফ্রিকান আমেরিকান জাস্টিস, সবচেয়ে বয়স্ক তিনি, এবং তিনি খুবই হাইলি রিঅ্যাকশনের বা কনজারভেটিভ সবাই বলা হয়, তিনি কোনো দরকার নেই, কোনো প্রশ্ন ছিল না, সেখানে উনি আগ বাড়িয়ে একটা কথা বলেছেন যে স্পেশাল প্রসিকিউটর যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে জ্যাক স্মিথের, এটা কনস্টিটিউশনে, এটা কনস্টিটিউশনের প্রভিশন বিরোধী, কনস্টিটিউশনের লঙ্ঘন বলে তিনি উল্লেখ করেছেন। জাজ ক্যানন সেইটাকে একটা সুপ্রিম কোর্টের একজন বিচারপতির ওই বক্তব্যটাকে আরো মানে ভালোভাবে ইউজ করতে পেরেছেন। অবশ্য জাজ ক্যানন এর আগে ওই ইস্যুতে এটা কনস্টিটিউশনাল কিনা জ্যাক স্মিথের এই নিয়ে 1 মাস আগে উনি হিয়ারিং শুরু করেছিলেন। ফলে ওভারঅল এটা একটা ধোঁয়াশা। আসলেই জ্যাক স্মিথের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এমনকি লিবারাল জুরিস্টদের মধ্যে অনেকের এই সম্পর্কে কিছু মানে প্রশ্ন করার সুযোগ আছে বলে বলেছেন। কিন্তু তারা এট দি সেম টাইম বলেছেন যে এই ধরনের আরো বেশ কিছু ঘটনা ঘটেছে অতীতে, যে মানে ময়লার যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল স্পেশাল প্রসিকিউটর ট্রাম্পের ক্ষমতা, রবার্ট মেলার, তিনি তাকে এই ধরনের সম্ভবত তাকে অ্যাটর্নি জেনারেল সেশনস অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, প্রেসিডেন্ট দেন নাই।
তো ফলে সেইটাও তাহলে ইলিগাল হয়। এরকম আরো কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কিন্তু ইনি ইলিগাল কোর্ট বলেছেন। এইটা একেবারে তড়িঘড়ি করে কোনো একটা কোর্ট লিগ্যাল করে দেবেন কিনা সে সম্পর্কে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। কিন্তু জাস্টিস ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে মানে তারা এটা অ্যাপিল করবেন। জ্যাক স্মিথের অফিস থেকে বলা হয়েছে তারা জাস্টিস ডিপার্টমেন্ট এটা অ্যাপিল করবে। তো অ্যাপিলই কি হয় দেখা যাক, আর একটু হায়ার লেভেলে অ্যাপিলেট ডিভিশনে যাবে, সেখানে যদি হয় তারপর আবার যাবে সুপ্রিম কোর্ট। এইটা একটা। আরেকটা হচ্ছে যে নির্বাচন তো মাত্র কয়েক মাস বাকি। এখন নির্বাচনে যদি ট্রাম্প উইন করেই যান, তাহলে তিনি জাস্টিস ডিপার্টমেন্টকে বলবেন স্পেশাল প্রসিকিউটর এটাকে যদি ওরা অ্যালাউ করে থাকে, এখন উপরের লেভেলে যদি মানে অ্যাপেলেট কোর্ট অথবা সুপ্রিম কোর্ট অ্যালাউ করে, তারপরেও সেটা শেষ পর্যন্ত ওনার জাস্টিস ডিপার্টমেন্ট উইথড্র করে নেবে, ওই লোকের মানে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেবে। ফলে পুরো জিনিসটাই, অথচ রাষ্ট্রীয় গোপন নথিপত্র যেটা তিনি রাখার কথা না, তিনি রেখেছিলেন। এটা রাষ্ট্রের জন্য একটা অত্যন্ত স্ট্রং কেস ছিল তার বিরুদ্ধে। এখন এইটা একেবারে ধোঁয়াশা, দুর্বল হয়ে গেল। এবং সুপ্রিম কোর্টের এর আগে প্রেসিডেন্টের মানে ইমিউনিটি দেওয়ার কারণে একমাত্র স্টেট মানে ফেডারেল লেভেলের যত কেস সবগুলো এখন মানে উইথড্রয়ালের মুখোমুখি পড়ে যাবে। মানে প্রত্যাহার করা, মানে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করার জন্য একটা চাপ সৃষ্টি হবে, মানে এবং সেটা ট্রাম্পের পক্ষে যাবে। এবং এইটা একটা। আর ভ্যান্সের কথা যেটা প্রফেসর সাহেব বলেছেন, হ্যাঁ, এই ভ্যান্স আবার এক সময় ট্রাম্পের প্রচন্ড মানে নিন্দা করেছিলেন, তাকে মোরাল ডিজাস্টার বলেছিলেন এবং প্রায় মানে হিটলারের মতো কথা বলেছিলেন, আমেরিকার হিটলার। হ্যাঁ, আমেরিকান। এবং তাকেই এখন তিনি নমিনেশন দিয়েছেন। নমিনেশন দেওয়ার কারণ হচ্ছে তিনি ক্যালকুলেশন করেছেন তার ব্যাপারে কিছু কিছু নেগেটিভ তো আছে, তার স্ট্রং একটা সাপোর্টের বেস আছে, কিন্তু তার বাইরে তার ব্যাপারে কিছু নেগেটিভ দলের মধ্যেও আছে। ফলে তিনি আরেকজন খুব ইয়াং, ইনার বয়স 40 বছর থেকে 1 মাস 1 সপ্তাহ কম এই ভদ্রলোকের বয়স। তো হ্যাঁ, এনাকে দেওয়ার কারণে একজন ইয়াং এনার্জেটিক লোক এসছে। তিনি যেই বইটার কথা বলা হলো, সেই বই কি, বইটার নাম হিলিবিলি কি জানো, হিলবিলি। হ্যাঁ, ওইটার নেটফ্লিক্স ওইটার রাইট নিয়েছে ফিল্ম করার জন্য, তাকে $45 মিলিয়ন দিয়েছে। আর তিনি এমনিতে ব্যবসা করে এখন ধনী হয়েছেন এবং কিছুদিন আগে হলিউডে তিনি বেশ ভালো টাকা তুলেছেন, বেশ কয়েক মিলিয়ন ট্রাম্পের জন্য। ফলে ফাইন্যান্সিয়াল দিক থেকে সেটা আরেকটা হচ্ছে তার স্ত্রী যেহেতু ইন্ডিয়ান, মোদি সমর্থক অনেক আছেন ইন্ডিয়ান যুক্তরাষ্ট্রে, খুব স্ট্রং তাদের একটা সাপোর্ট বেস আছে। তাকে নেওয়ার কারণে তাদের অনেকে বিপুল পরিমাণে মানে ভোটে এগিয়ে আসবে, জোরে সোরে ভোট দিতে আসবে এবং সম্ভবত অর্থ অনেক বেশি দিবে। কারণ তাদের অনেকে কামালা হ্যারিসের চাইতে মানে যে ডিফেন্সের দিকে সমর্থন বেশি দেবে বলে মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে যে এই স্ত্রী ইন্ডিয়ান হওয়ার কারণে যে ডিফেন্স ইন্ডিয়ানদের ভোট বেশি পাবে? ইন্ডিয়ানরা কি ভোটের রাজনীতিতে? হ্যাঁ, ইন্ডিয়ান তো হিউজ ভোটার তাদের, সেটা একটা। প্রথম কথা হচ্ছে তারা ইন্ডিয়ান অনেকে আছে আমেরিকার বিভিন্ন লেভেলে খুব পলিটিক্যালি অ্যাক্টিভ। এই অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সাংবাদিকতায় বলেন, নিউজ মিডিয়ার সর্বক্ষেত্রে, ল প্র্যাকটিসে, বিজনেসে, ফাইন্যান্সে, একাডেমিয়াতে। এই প্রফেসর সাহেব আছেন, ওনাকে জিজ্ঞেস করলে দেখা যাবে ওনার ইউনিভার্সিটিতে বাংলাদেশি যদি 1 জন আছে, ইন্ডিয়ান হয়তো 25 জন আছে। ফলে সর্বত্র তারা আছেন এবং তাদের মধ্যে অনেকে হিউজ পরিমাণে ক্যাম্পেইন ফান্ডস দেন এবং সেটা ভালো জিনিস। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. বাংলাদেশিরা কম দেন আনফরচুনেটলি, এবং যারা সক্ষম তারাও দিতে চান না, কিন্তু ইন্ডিয়ানরা এই ব্যাপারে খুব অ্যাক্টিভ। ফলে তার কারণে অনেক ইন্ডিয়ান সম্ভবত দেবেন ধারণা করা যায়, এবং সম্ভবত তার কারণে, তাকে নেওয়ার কারণে ট্রাম্পের ভোট, এমনিতেই ট্রাম্প
বিজেপি পন্থী বা এই ধরনের লোকের ভোট বেশি পেতেন, কিন্তু জেডি ভ্যান্সকে নেওয়ার কারণে সেটা আরো স্ট্রেংথেন হবে, তার ভোট ব্যাংক আরো এক্সপান্ডেড হবে বলে আমার ধারণা। জি ধন্যবাদ সৈয়দ মোহাম্মদুল্লাহ। আমি প্রফেসর এম কবির হাসানের কাছে যেটি জানতে চাইব, খুব সাধারণ প্রশ্ন, জেডি ভ্যান্সকে কেন বেছে নিলেন ডোনাল্ড ট্রাম্প? তিনি কি কর্পোরেট সমর্থন পাওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন, নাকি অন্য কোনো, যেমন পপুলিস্ট রাইট উইং মুভমেন্ট ইত্যাদি ব্যাপার স্যাপার রয়েছে? কি কারণ হতে পারে? আমি একটি কমেন্টস তার পড়ে শোনাই। তিনি অ্যাসাসিনেশন অ্যাটেম্পট যেটা হলো ডোনাল্ড ট্রাম্পের উপরে যে হামলাটি হলো, তারপরে তিনি কমেন্ট করলেন যে ডেমোক্র্যাটদের যে রেটরিক, তিনি বলছেন, দ্য সেন্ট্রাল প্রেমিস অফ দি বাইডেন ক্যাম্পেইন ইজ দ্যাট প্রেসিডেন্ট Donald Trump is an authoritarian fascist who must be stopped at all cost. That rhetoric, তিনি বলছেন জেডি ভ্যান্স, that rhetoric led directly to President Trump's attempted assassination. তিনি সরাসরি বাইডেন ক্যাম্পেইনকে দায়ী করছেন। প্রফেসর কবির হাসান, এই যে দেখুন, মোহাম্মদুল্লাহ ভাই সুন্দর করে বলেছেন, ওনার সাথে আমি অ্যাড করে বলতে চাইছি, তার যদি এভলিউশন দেখেন, মেটিওরিক রাইজ বলছে রিপাবলিকান পার্টিতে জেডি ভ্যান্স, যে ট্রাম্পকে লাইক করতো না। এখন ট্রাম্প নিজেই, আমি নিজের মুখে শুনেছি, ক্যাম্পেইনে বলেছে সে আমাকে লাইক করতো না, ঠিক আছে, সে আমাকে চিনতো না, যখন আমার সে জানতে পারছে সে আমার প্রেমে পড়ে গেছে। এগুলো তো ট্রাম্পের ইউজুয়াল ভোকাবুলারি সে ইউজ করে। কিন্তু লট অফ ক্যালকুলেশন ওয়ান্ট অন, একটা বড় ক্যালকুলেশন যেটা বললেন যে কমলা হ্যারিস, আমি মনে করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প হয়তো নিকি হেলিকে নেবেন, মানে ম্যাচ করার জন্য আর কি, কারণ মাইনরিটি ভোটার বলতে এখানে শুধু ব্ল্যাক না, সেখানে উইমেন ভোটারও আছে। এবং অনেকে বলে যে ইলেকট্রাল পলিটিক্সে সাবারবান যে মহিলা, তারা একটা রোল প্লে করে। ইন্ডিয়ান মানি একটা খুব বেশি একটা রোল প্লে করে। ইন্ডিয়ানরা বিভিন্ন কারণে এখানে বেশি শক্তিশালী হচ্ছে, অর্থের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, পলিটিক্যাল কানেকশনের দিক থেকে। এখন দ্যাট ইজ এ কনস্পিরেসি থিওরি, আমাদের মধ্যে আমরা কথাবার্তা বলি, শুনি যে এখানে জুইশ লবি কোনোভাবেই চাইনিজদেরকে উঠতে দিতে চায় না। সুতরাং যখনই কিছু হয় তারা বড় বড় পজিশন, আপনি যদি ট্যাক ওয়ার্ল্ডে দেখবেন প্রত্যেকটা সিইও একটা ইন্ডিয়ান অরিজিনাল একজন লোক। তারা ইন্ডিয়ানকে বসাতে চায়, চাইনিজকে বসাতে চায় না, কারণ আলটিমেটলি সামওয়ে the Jewish lobby don't like the Chinese. I do not know মানে মহোদয় ভাই কথাটা শুনেছেন কিনা। তা এখন ম্যাচিং আপ হবে যে আমার ইন্ডিয়ান মানি দরকার, ভোটার দরকার। সুতরাং যে কথা সুন্দর বলছে, উষাকে নিয়েছে ওনার ওয়াইফ। ভেরি ইন্টারেস্টিংলি জেডি ভ্যান্স কিন্তু প্রটেস্ট্যান্ট খ্রিস্টান ইভাঞ্জেলিক্যাল ধারার একজন লোক থেকে রিসেন্টলি কিন্তু কনভার্ট করেছেন ক্যাথলিসিজমে। তো এখানে একটা সময় কিন্তু ইভাঞ্জেলিক্যাল বড় ইম্পর্টেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্পের জন্য। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওদেরকে আর পাত্তা দিচ্ছে না। এই আমি একটা কথার জের বলছি, একটা জাস্ট আমি পড়লাম আসার আগে, যে এই যে ভায়োলেন্স জেডি ভ্যান্স যেটা দিয়েছেন, যে এটা রিয়াকশন হয়েছে যেহেতু মানে জো বাইডেন তার সম্পর্কে খারাপ কথা বলছে, ফেসিস বলছে, এই জন্য একটা রিয়াকশন। দেখা গেছে যে 10% লোকজন চায় যে মানে ভায়োলেন্সকে সমর্থন করে জো বাইডেনকে ক্ষমতা নেওয়ার জন্য, এবং 7% লোকজন চায় ভায়োলেন্সকে সমর্থন করে ডোনাল্ড ট্রাম্পকে তার অরিজিনাল তারা এখনো বিশ্বাস করে যে 2020 ইলেকশন ওয়াজ রিগ, এটা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যাওয়া দরকার ছিল। তো যে ভ্যান্সকে সমস্ত কিছু, আমাকে একটা জিনিস আপনাকে বলতেই হবে, আপনি যাই বলেন ক্যান্ডিডেটের যে যোগ্যতা, ব্যক্তিগত যোগ্যতা, ফিলোসফির কথা বাদ দিয়ে আমি বলতেছি, হি ইজ এ মানে মেরিন ইজ এ মানে আমেরিকান যারা আছেন, মেরিনের এক্সপেরিমেন্ট মানে একটা বিরাট একটা গর্বের ব্যাপার। সে ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে মানে সামাকাম ল মানে পড়াশোনা খুব ভালো, তারপরে ইয়েল ল স্কুল থেকে সে ডিগ্রি নিয়েছে, তারপর সে হি ওয়াজ এ বেস্ট সেলিং রাইটার। এবং এই যে পজিটিভ যে অ্যাট্রিবিউট গুলো আমেরিকান পলিটিশিয়ানদের, এটা আসলে আমাদেরকে একটা পজিটিভ দিতে, কিন্তু আমরা এখানে কথা বলছি ইডিওলজি নিয়ে, একটা নতুন ধারার ইডিওলজি ওরা তৈরি করতে চাচ্ছে, যে ওরা বলে যে ন্যাশনাল সাম কনজারভেটিজম একটা ওয়ার্ড তারা ইউজ করছে। বেসিক্যালি এই ইয়াটা যে মেক আমেরিকা গ্রেট এগেইন মিন্স, এটা একটা সময় সাদাদের এটা কন্ট্রোলে ছিল, সাদাদের সেই ইয়াটাকে মানে তাদেরকে ডমিনেন্স বা যেটা পরন্ত অবস্থাকে থামিয়ে দেওয়া এবং এটা উপরে নিয়ে আসা, সেই জিনিসটা চিন্তা করে জেডি ভ্যান্সকে ওরা নিয়ে এসেছে।
কিন্তু ইন্টারেস্টিংলি জেডি ভ্যান্স কিন্তু অনেকেই চিনে না, একটু পড়ে দেখা গেছে রিপাবলিকান আর ডেমোক্রেটদের তারা কিন্তু জেডি ভ্যান্স ইজ নট এ ভেরি পপুলার নেম। তার কিছু কিছু পয়েন্ট আছে ভেরি ভেরি স্ট্রং। একটা পয়েন্ট সে বলে যে ন্যাশনাল অ্যাবর্শন, এখন তো অ্যাবর্শনটা স্টেটের উপরে নির্ভর করছে, সে চাচ্ছে যে ন্যাশনালি অ্যাবর্শন ল পাস হোক, এবং নট অনলি দ্যাট হি ইভেন এগেইনস্ট যে somebody get pregnant because of rape or something, he is not against it either. সে ইমিগ্রেশন নিয়ে তো অবশ্যই তার একটা স্ট্রং পয়েন্ট আছে। ট্রাম্পের যে ফিলসফি যে জেডি ভ্যান্সের কথা বলছেন, জেডি ভ্যান্সের কথা বলছেন, জেডি ভ্যান্স কিন্তু তার অবস্থান পাল্টে দিয়েছে, আমরা দেখছি বিভিন্ন সময় দেখেছি। এই যে রিসেন্ট পয়েন্টগুলো যেটা বললাম যে না অ্যাবর্শন নিয়ে পাল্টে দেয়নি, কিন্তু এখনো একটা মানুষ হয়তো সে বলছে ধরেন রিড করবে। আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের সেই ডকুমেন্ট দেখেন, তারা একটু ওয়াটার ডাউন করেছে, বলতেছে যে স্টেট লেভেলে রাখা, কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু ইলেকশনে ফিরে আসবে। এবং সাবারবান ভোটাররা একটা জিনিসকে ক্যাপিটালাইজ করার শুধু বাকি আছে এই ডেমোক্রেটদের, মনে করি যে অ্যাবর্শনের ব্যাপারটা নিয়ে এইটাই তাদের লাস্ট ট্রাম্প কার্ড বলে আমি মনে করছি, তাদেরকে রিপাবলিকানকে ধরার জন্য। রিপাবলিকানরা কিন্তু সাংঘাতিক ভাবে এই ব্যাপারটাকে মানে সিরিয়াসলি নিচ্ছে যে অ্যাবর্শনের ব্যাপারটা। আরেকটা ব্যাপার আমি শেষ করছি, যে ইমিগ্রেশনের ব্যাপারটা, যেটা ইমিগ্রেশনের ব্যাপারটা, এই দুটো ব্যাপার নিয়ে আসলে যে তার যে মতামত, সে বলতেছে, ট্রাম্প নিজেও বলে যে আগে সে আমার মতাদর্শ ছিল না, এখন মতাদর্শ হচ্ছে। আমেরিকান পলিটিক্সে কিন্তু এই চেঞ্জিং এর পজিশন ইজ অলসো নট লুকিং, লোকজন এটা ভালোভাবে নেয় না, এবং সেটাও তার এগেনস্টে কাজ করবে। সুতরাং সব মিলিয়ে কোন দিকে যাবে আমি জানি না। আপনি জানেন যে জো বাইডেন অলরেডি ইজ নট ইন গুড পজিশন, কারণ জো বাইডেনের নিজের পার্টিতেই এখন একতা নেই। তারপর হঠাৎ করে তার মানে অ্যাসোসিয়েশন অ্যাটেম্প, এভরিথিং সো ফার ফর দি টাইম বিং গোয়িং গুড ফর রিপাবলিকান পার্টি এন্ড ডোনাল্ড ট্রাম্প। দেখেন, ইউক্রেনকে সহায়তা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এবং জেডি ভ্যান্সের অবস্থান কিন্তু একই রকম। আপনি যে ইমিগ্রেশন পলিসির কথা বললেন, এবং তাদের যেটা হচ্ছে অ্যাগ্রেসিভ ডিপোর্টেশন অপারেশন চালানোর পক্ষে জেডি ভ্যান্স, তিনি কিন্তু এই বিভিন্ন সময় বলেছেন। এবং আমেরিকাকে ট্রেড পলিসি নিয়ে ট্রাম্পের যে অবস্থান, চায়না, রাশিয়া বা সারা বিশ্বের সাথে ট্রেড পলিসি নিয়ে, সেখানেও কিন্তু জেডি ভ্যান্স ডোনাল্ড ট্রাম্পের সাথে একমত চল, এইসব বিষয়গুলো আছে। কিন্তু একটি প্রসঙ্গ যেটি সৈয়দ মাহমুদুল্লাহ বললেন, কর্পোরেট যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডকে আসলে কতখানি টানতে পারবেন জেডি ভ্যান্স? কবির হাসানকেই, ডক্টর কবির হাসান। আমি মনে করি টানতে পারবে, কারণ সে নিজে যে কর্পোরেট লয়ার, তার ওয়াইফ লয়ার, এবং সে সান ফ্রান্সিসকো ছিল, যেটা মোহাম্মদ ভাই বললেন, মানে অনেকদিন ছিলেন তার চাকরির কারণে। তারপরে এখন নিজে সে ভালো ব্যবসায়ী, সে ডোনার, এই সবগুলো ব্যাপার সামনে এসে কর্পোরেট ওয়ার্কে ডেফিনেটলি উনি পিক করতে পারবেন। তাছাড়া আই হ্যাভ টু অলসো রিমেম্বার হি ইজ লাইক barely 40 years old। দি কর্পোরেট ওয়ার্ক কারা রান করছে, যারা কন্ট্রোল করছে, সে ইয়াঙ্গার জেনারেশনকে সে মানে পিক করতে পারবে। তার ফিলোসফি যারা বিশ্বাস করে, তা আমি মনে করি যে কর্পোরেটিজম, অফকোর্স ডোনাল্ড ট্রাম্প মানে লোয়ার ট্যাক্স, মানে অ্যান্টি ট্যাক্স, আপনি জানেন ইন জেনারেল রিপাবলিকান পার্টি তো কর্পোরেট ওয়ার্ল্ড তো ট্যাক্স দিতে পছন্দ করে না। তো এই ব্যাপারগুলো দিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার একটা সহায়ক শক্তি হিসেবে জেডি ভ্যান্স অবশ্যই কাজ করবে, এবং কর্পোরেট ওয়ার্কে ওরা মানে ডিসকারেজ করবে না, বরঞ্চ এনকারেজ করবে মানে রিপাবলিকান পার্টিকে সহায়তা করার জন্য। অলরেডি বিল অ্যাকম্যান, বিলিয়নার, যে হার্ভার্ড রেভলিউশন কয়েকজন মানে প্রেসিডেন্ট আইভি লীগের তাদের চাকরি হারাইছে, এই লোক অলরেডি ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার সমর্থন দিয়েছে, সে বলছে তাকে ফাইন্যান্সিয়াল হেল্প করবে। আমি মনে করি ইন জেনারেল ইজ পজিটিভ, ইয়েস হি ইজ কর্পোরেটিস্ট, ইভেন দো ভেরি ইন্টারেস্টিং তার ট্রান্সফরমেশনটা, সে এসেছে খুব পোর ব্যাকগ্রাউন্ড থেকে, হি হ্যাজ টার্নড ইনটু ওয়ান অফ দেম। সেই ট্রান্সফরমেশনটা কিন্তু লোকজন খুব সূক্ষ্মভাবে মানে সার্জিক্যালি অ্যানালাইজ করবে, একটা লোক যখন তার পজিশন এইভাবে চেঞ্জ করে সে কতটা আমেরিকান। বাট অন দি আদার হ্যান্ড তারা বলবে এটাই আমেরিকা, মেক আমেরিকা গ্রেট এগেইন, যে আপনি ল্যান্ড অফ অপরচুনিটি, সেই অপরচুনিটির কথাটাই আমরা সবাই বলি। আমি বলি, আমার মহোদয় বলেন দেশ ল্যান্ড অফ অপরচুনিটি,
সে ল্যান্ড অফ অপরচুনিটি, যে আমেরিকাতে ফিরে আসো, এই যে ইউক্রেনকে পয়সা কেন দেবো, আমার এখানে মানে মানে আমার দেশে অনেক সমস্যা, এই টাকা ওখানে যাচ্ছে, আমাদের লোকজন মারা যাচ্ছে, আমাদের নিজের দেশে তাকানো, ইন এ সেন্স এগুলো কিন্তু এপিল আছে। আপনি যদি আমেরিকার ভিতরে দেখেন, আমাদের নিজের সমস্যা আমরা তাকেই না 50 বিলিয়ন দিয়ে দিচ্ছি ইউক্রেনকে, 25 বিলিয়ন দিয়ে দিচ্ছি ইসরায়েলকে, অথচ ইট ডাজন্ট সলভ আওয়ার প্রবলেম। এই ব্যাপারগুলো তো এপিল তো রিগার্ডলেস ডেমোক্রেট ও রিপাবলিকান সবার মধ্যেই আছে। কিন্তু কথা হলো যে এটাকে শুধু একটা গোষ্ঠীকে ওরা টার্গেট করে করছে না একটা সার্বজনীন, সেই ব্যাপারটা নিয়েই মানে ডিবেটটা এখন আর হচ্ছে না। গত দুইটা ইলেকশনের টার্ম, এখন আমি যেটা ট্রাইবালিজম শব্দটা ইউজ করছি, তারা একটা গোষ্ঠীর দিকে তাকাচ্ছে, একটা শ্রেণীর দিকে তাকাচ্ছে। একটা ইউনিভার্সিটির একটা ফর্ম ছিল আমেরিকান পলিটিক্সের মানে গত 10 বছর আগে, সেটা আমি দেখছি আস্তে আস্তে কমা শুরু করছে। তারই একটা প্রতিফলন এই যে মানে এই ভায়োলেন্স, পলিটিক্যাল ভায়োলেন্সের কোনো রোল নেই, ওরা বলছে দুজনেই, কিন্তু পলিটিক্যাল ভায়োলেন্স ইজ হিয়ার টু স্টে। লাস্ট একটা কথা আমি বলছি, ডোনাল্ড ট্রাম্প যদি মনে করে যে ওনার আয়রন ফিস্ট যে ছবি দিয়েছেন, এখানে কিন্তু আমেরিকান হিস্ট্রিতে 12 জন মানে প্রেসিডেন্সিয়াল মানে ক্যান্ডিডেট, তাদের 4 জন যখন সার্ভিং প্রেসিডেন্ট কিন্তু আততায়ীগুলিতে মারা যান। 4 জন। এবং যারা ইলেকশনে দাঁড়িয়েছে, যারা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, যারা গুলি খেয়েছেন, বেঁচেছিলেন, যারা ওয়ান্টেড, কিন্তু কেউ জিতেননি। একটা এক্সাম্পল, টেড রুজভেল্ট এর অবস্থা একই ছিল। টেডি রুজভেল্ট উনি 2 বার রিপাবলিকান প্রেসিডেন্ট ছিলেন, 3rd টার্ম উনি রিপাবলিকান পার্টি নমিনেশন দেয়নি, এই জন্য উনি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়েছিলেন। টেড রুজভেল্টের সময় কিন্তু টার্ম লিমিটটা 2টা ছিল না আমার যেটা মনে হয়, কিন্তু আলটিমেটলি উনি কিন্তু উইন করতে পারেননি। যারা উইন্ডেড এই একটা কার্ডটা ইউজ করতে যাবে, এটা কিন্তু কাজ করবে না। আলটিমেটলি আই হোপ that the national sense, common sense, that is universal American values comes into play, not for a certain segment, MAGA, make America great again, just specific working class white মানে ক্লাসকে ওরা শুধু সম্বোধন না করে। সেটা মানে আমার একটা appeal to both parties, তা না হলে আমেরিকা কিন্তু আস্তে আস্তে ফ্র্যাকচার্ড হয়ে যাবে। It will be dying within itself. যে জিনিসগুলো অন্য দেশে হচ্ছে, I hope it doesn't happen in America. প্রফেসর ডক্টর এম কবির হাসান, আমরা বিরতিতে যাব, কিন্তু আমি একটি প্রশ্ন করে যাই সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে। বিরতি ফিরে এসে জানতে চাইব, প্রেসিডেন্ট জো বাইডেন একটি সাক্ষাৎকার দিয়েছেন এনবিসি নিউজকে একটু আগে, এক্সক্লুসিভ সাক্ষাৎকার। সেখানে তিনি বলছেন যে পলিটিক্যাল রেটরিক তার অপোনেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করছেন, সেইটাই প্রবলেম্যাটিক। একই সঙ্গে তিনি বলছেন যে একটি অনুষ্ঠানে তিনি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বুলস আই শব্দটি ব্যবহার করেছিলেন, সেই জন্য তিনি বলেছেন সেটা ভুল হয়েছিল, তার ভুল হয়েছে, এরকমও স্বীকার করেছেন। আমরা এই সাক্ষাৎকারটির বিষয়ে আলোচনা করব। একটি বিরতি থেকে ফিরে এসে এই আলোচনায় ঢুকবো। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি ভালো লাগছে। একটু পরে ফিরে আসছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। যে প্রশ্নটি করেছিলাম সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে, প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎকারটা আমার ধারণা আপনি দেখেছেন, যেহেতু কিছুক্ষণ আগেই দিয়েছে। সাক্ষাৎকারটিতে তিনি বলছেন, অনেক কথাই বলেছেন, ডিটেলস একটু পরে আরও আসবে। সেখানে তিনি বলছেন, বাইডেন says it was a big mistake to use bull's eye in remarks about Trump. এছাড়া আরও অনেক কথা বলছেন, কি বলবেন এ বিষয়ে? ধন্যবাদ। প্রশ্ন এখনকার কথা কিছুটা শুনি, সাউন্ডের সমস্যা হচ্ছে। যাই হোক, আগে আপনি বলে রেখেছিলেন ট্রাম্পের উপরে যখন গুলি বর্ষণ করা হলো, তারপরে প্রেসিডেন্ট বাইডেন তাৎক্ষণিকভাবে, তিনি তখন ডেলাওয়্যারে ছিলেন, সেখানে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এটাকে নিন্দা করেছেন, বলছেন যে কোনো রকম ভায়োলেন্স আমেরিকার নীতি হতে পারে না, এটা আমেরিকান পলিটিক্যাল ভায়োলেন্স তো নাই, কোনো রকম ভায়োলেন্স নেই, একটা কথা বলেছেন। এরপরে আবার গতকাল তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন হোয়াইট হাউস থেকে, ওভাল অফিস, সেখানে তিনি আরও স্ট্রংলি এটা কন্ডেম করেছেন
আর তাছাড়া তিনি ট্রাম্পের সাথে ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোনে যোগাযোগ করে তাকে এই ঘটনার জন্য তার সহানুভূতি ব্যক্ত করছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং সবকিছু নিয়ে তদন্ত হবে ইত্যাদি কথা বলেছেন। তাদের দুইজন মধ্যে কথা হয়েছে। ফলে তিনি বুলসাই যে কথা বলেছিলেন সেটা হচ্ছে একেবারে কেন্দ্র করা আলোচনা। এটা গুলিগোলার ক্ষেত্রে যেমন ব্যবহার করা হয়, একটা রেটরিক্যালি এটা কথা বলার ক্ষেত্রে নিশ্চয়ই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। একটা ব্যক্তিকে আক্রমণের বা সমালোচনার কেন্দ্র করা তার বক্তব্যের কারণে, তার সম্পর্কে আমার দ্বিমত, তিনি কি বলছেন এটার কারণে। এইটা হলো এই মানে গুলি খাওয়ার পরে দেখেছেন ট্রাম্পকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল স্টেজ থেকে, কিন্তু তার ভিতর থেকে উনি জোর করে হাত তুলে মানে বলেছেন ফাইট ফাইট ফাইট, এইটা বলেছেন। এইটা একটা। 2 নম্বর ওইটা এখন রীতিমতো মানে শার্টের উপরে টি শার্ট বিক্রি হচ্ছে ওই চিহ্ন ইত্যাদি। তো ওইটা একটা তার পক্ষে গেছে। ওইখানে তার একটা বিরাট সুখের খবর হচ্ছে যে তিনি আহত হননি এবং ন্যূনতম তার ক্ষতি হয়নি। এখান থেকে সামান্য বোধ চামড়া লেগেছে হয়েছে, থ্যাংক গড। এটা থ্যাংক গড। আমরা এই দেশে থাকি, পৃথিবীর কোনো দেশে ভায়োলেন্স হোক কোনো ক্ষেত্রে আমরা সমর্থন করি না। ফলে এটা উনি বেঁচে গেছেন, ভালো হয়েছে। কিন্তু এইটার কারণে পলিটিক্যালি ট্রাম্পের লাভ হয়েছে। এটার কারণে কি লাভ? ডাইরেক্টলি ওই যে উনি ওইটা বলেছেন, এখন উনি যে একজন শক্তিশালী ব্যক্তি এরকম হওয়ার পরেও মোরালি স্ট্রং, এটা একটা দেখিয়েছেন। দ্বিতীয় উনি বলছেন আমি আগে যে বক্তৃতা লিখেছি কনভেনশনে বলার জন্য, সেইটা ফাইটিং ওদেরকে গালমন্দ নিন্দা করবো এরকম বলবেন। এখন আমি সারা দেশকে জাতিকে ইউনাইট করবো। হি ইজ বিকামিং গ্রেট ইউনিফায়ার। এই যে তার সম্পর্কে আগে সব নেগেটিভ কথাবার্তা বলা হচ্ছে, এখন হি ইজ বিকামিং ইউনিফায়ার, জাতিকে ঐক্যবদ্ধকারী, ঐক্যের প্রতীক হয়ে দাঁড়াচ্ছেন তিনি। রেটরিক চেঞ্জ করবেন ওইভাবে উনি প্ল্যান করছেন, অন্তত কনভেনশনাল স্পিচ হবে একটা। 2 নম্বর হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন এতদিন তারা ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি, ট্রাম্প বাইডেন না বললেও তার সারোগেটরা অন্যরা বলছিল, আমাদের টক শোতে অনেক বলছিল উনি ফ্যাসিস্ট টেন্ডেন্সি, হিটলার মতো তার মনোভাব, সব কথা বলছিল। এখন এই আক্রমণের পরেও ওই রেটরিকটা প্রেসিডেন্ট নিজেই বলছেন যে ভারত তাপমাত্রা নামা, সবাই প্রতি আহ্বান করেছেন এবং যে ডেমোক্রেটিক পার্টির লোকজনও তাপমাত্রা নামাবে। তাপমাত্রা নামানো হচ্ছে উনি যে সমস্ত ওনার বিরুদ্ধে কন্ডেম করার মতো যে সমস্ত কথা, সেগুলো এখন আর কম বলবে। ওনাকে ব্যক্তিগতভাবে ওই ধরনের আক্রমণ কম করবে, কারণ ভাববে যে পাবলিক এতে আরো আপসেট হবে এই সমস্ত কারণে। ফলে এটার দ্বারা প্রচন্ডভাবে তিনি লাভবান হলেন। 1 2 নম্বর লেস্টার হল্টের সাথে আজকে এনবিসিতে যে ইন্টারভিউ দিয়েছে, আপনি যদি শুনেন আপনি বিচলিত হবেন, বিমর্ষ হবেন ট্রাম্প বাইডেনের জন্য। তার কথা শোনাই যাচ্ছিল না। আমি টেলিভিশনে এই টেলিভিশনে আমি 60-তে চলে গেছি। আমি 5 বা 10-এর ভিতরে রাখি ভলিউম, 60 পর্যন্ত যেও তার কথা আমি ভালো মতো শুনছিলাম না। তার কথা শুনছে না। এই লোক এখনো পর্যন্ত নিজে প্রার্থিতা পদে দাঁড়িয়ে রেখে দলকে সর্বনাশ করছে। দল যে আদর্শ এবং নীতির কথা বলেন তার প্রতি তিনি একটা প্রচন্ড ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছেন। এবং তিনি তো আর জাস্ট ম্যাটার অফ টাইম, যদি মিরাকেল কিছু না ঘটে এই ব্যক্তি 2 সপ্তাহের ভিতরে প্রত্যাহার করতে বাধ্য হবে কনভেনশন আগে, প্রায় অবধারিত বলা যায়। এইটা জ্যোতিষী লাগবে না এরকম অবস্থা থাকে। কিন্তু তা যদি যখনই উনি করেন, কিন্তু যদি আরো পরে করেন, কনভেনশনের সময় করেন, তখন অন্য প্রার্থী নিয়ে এগিয়ে আসবেন বিকল্প। সাক্ষাৎকারে এনবিসি নিউজের সাক্ষাৎকারে যেটি তিনি বলেছেন সেটি একটি কথা আমি বলি, যেটি রিপাবলিকানরা অনেকে বলছেন যে ডেমোক্র্যাটদের রেটরিক, পলিটিক্যাল রেটরিকের কারণে এই হামলার ঘটনা ঘটেছে, ডেমোক্র্যাটদের দায়ী করা হচ্ছে। এখন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন যে তার প্রতিদ্বন্দ্বীর যে রেটরিক সেইটা মূল সমস্যা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে রেটরিক সেটা তিনি বলছেন, সেটা আমি বুঝেছি। পরে আমি পড়েওছি এইটার সমস্যা। উনি বলুন বা না বলুন, 6 জানুয়ারিতে যে ঘটনা ঘটল, তিনি বক্তৃতা দিলেন, তার লোকরা সেটা আক্রমণ করলো। যাদের বিচার হয়েছে, যারা আক্রমণ করেছে, ভাইস প্রেসিডেন্টকে হ্যাং করতে চেয়েছে, স্পিকারকে কিল করতে চেয়েছে, তারপরে তাদের কারণে পুলিশ অফিসার মারা গেছেন, যাদের শাস্তি হয়েছে
ট্রাম্প বলেছেন আমি ক্ষমতা গেলে তাদেরকে ক্ষমা করে দেব। স্পিকার ন্যান্সি পেলোসির হাজব্যান্ডের উপরে আক্রমণ হয়েছে তার বাড়িতে গিয়ে, তিনি সেটা নিয়ে উপহাস করেছেন। তিনি মানে এর আগে তার প্রেসিডেন্সির আমলে বিভিন্ন জায়গায় সমস্ত ভায়োলেন্সের ঘটনা ঘটেছে, তিনি সেটাতে উপহাস করেছেন। অনেকগুলোকে মানে একটা ইহুদিদের সিনাগগের উপরে আক্রমণ হয়েছিল, নিচু করে। ফলে তার এবং তার দল এই যে এগুলাকে অত্যন্ত উপেক্ষা করেছে এবং মানে গান লবি আরেকটা গান রাখার। এখন এই যে ছেলেটা, সময় থাকলে আপনার কাছে ফিরবো সৈয়দ মাহমুদুল্লাহ আমিন, ডক্টর এম কবির হাসানের কাছে যাব। একই সাক্ষাৎকারে ডক্টর হাসান প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন যে তার মেন্টাল অ্যাকুইটি হ্যাজ বিন প্রিটি ড্যাম গুড। তিনি এটা বলছেন এবং বলছেন যে তার বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু তিনি মাত্র ট্রাম্পের চেয়ে 3 বছরের বড়। তিনি এই প্রার্থিতার পক্ষে, রেসে থাকার পক্ষে এই যুক্তি দিচ্ছেন, কি বলবেন? না দেখুন, মাহমুদুল্লাহ ভাই যেটা বলেছেন, অফকোর্স হি ইজ ডিক্লাইনিং মেন্টালি ফিজিক্যালি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং কম্পেয়ার টু ট্রাম্প, যদিও 3 বছরের গ্যাপ, কিন্তু ট্রাম্প এখনো স্ট্রং। এবং এই যে অ্যাসাসিনেশন অ্যাটেম্প করে তার যে শোম্যানশিপ ফ্যান্টাস্টিক, এটাও সে ক্যাপিটালাইজ করবে, রিপাবলিকান পার্টি করবে। কিন্তু যে ব্যাপারটা আমার কাছে, আমি কিন্তু 1 বছর আগে থেকে আমি বলে আসছি যে তার সেকেন্ড টার্ম দাঁড়ানোর দরকার নেই, উচিত না। এবং সে নিজে যখন 2020-তে ইলেকশন করেছে বলছে ট্রানজিশনাল প্রেসিডেন্ট, যে এটা উন্মুক্ত করে দেয় ফিউচার জেনারেশনের জন্য। এখন বোধহয় ইটস টু লেট মাহমুদুল্লাহ ভাই। আমি যেটা মনে হচ্ছে যে এখন হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ? আমাদের দেশে দেখেন, আমরা বিয়ে যখন করতে যাই আমরা কনে খুঁজি অথবা বর খুঁজি, কিন্তু আসলে যখন বিয়ে করতে, অনেক বর আছে কনে আছে, কিন্তু বিয়ে করতে গেলে কাউকে খুঁজে পাই না। এখন আমি অল্টারনেটিভ কাকে আনবেন? এখন অল্টারনেটিভ এত বেশি, আর এক পজিটিভের ব্যাপার আছে, কারণ সে মানে জো বাইডেন ইজ দ্য প্রিজাম্পটিভ ক্যান্ডিডেট, তার কিন্তু সব ইলেক্টর তার কাছে। উনি একমাত্র যদি সরে না যান, ওনার কিন্তু সরানোর আর কোনো পথ নেই, ওপেন কিন্তু কনভেনশন হতে পারবে না। এখন উনি সরে গেলে অল্টারনেটিভ কার নাম আসছে? আপনি বলেন কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারবেন? আমার মনে হয় না। আর অন্যান্য যে সমস্ত নামগুলো এসেছে সেগুলো ওর ব্যাপারে অনেকের সন্দেহ আছে। এখন মন্দের হিসাবে জো বাইডেনই থাকা দরকার, হি হ্যাজ টু মুভ ফরওয়ার্ড। এবং যদি জো বাইডেনকে উইন করতে চায়, তাকে গাজার দিকটা তাকে দেখতে হবে। 3টা স্টেট উইল বি ডিটারমাইনিং ফাইনালি, পেনসিলভেনিয়া, উইসকনসিন এবং মিশিগান। সেখানে যদি আরব, মুসলিম এবং যারা নিউ জেনারেশন, যে জেনারেশন যারা এই ইনজাস্টিসকে অপছন্দ করেন, ওদেরকে যদি টানতে না পারেন, তাহলে কিন্তু হেরে যাবেন। যদি এটা উনি চেঞ্জ করেন, আমার মনে হয় এই বুড়ো স্টিল, কারণ উনি হয়তো কথা বলতে পারেন না ভালো করে, আমিও তো কথা বলতে পারি না ভালো করে, কিন্তু আমি তো আমার জীবন চালাচ্ছি। জো বাইডেন প্রেসিডেন্ট হিসাবে এত বছর উনি ক্ষমতায় আছেন, উনি এই কাজগুলো ভালোই করছেন। এখন এই ফোকাসিংটা ডেমোক্রেটিক পার্টি ঠিকভাবে করছে না, মিডিয়া এটাকে প্লে করছে। আমি জাস্ট একটা লাস্ট কথা বলছি, এই যখন ইলেকশন ডিবেট চলছিল, যারা ডিবেট দেখে নাই তাদের কিন্তু মানে ওই কোন ধরনের প্রতিক্রিয়া নেই, কিন্তু যারা দেখছে তাদের কিন্তু কোনো মানে চেঞ্জ নাই তার অপিনিয়ন জো বাইডেন সম্পর্কে। কিন্তু যারা দেখেনি এবং মিডিয়া বম্বার্ডমেন্টের কারণে তারা তাদের একটা সংশয় তাদের মধ্যে এসেছে, তাহলে মিডিয়া প্লেজ এ ভেরি ক্রিটিক্যাল রোল, আর মিডিয়া তাকে বসানোর জন্য অনেকভাবে কাজ করে যাচ্ছে। সুতরাং আমি বলবো যে জো বাইডেন হ্যাজ টু গো, ক্যারি অন, বাট দোজ হু আর মানে আপনি বলছেন যে জো বাইডেন রেসে থাকার পক্ষে আপনি, তাই তো? আমি থাকার পক্ষে, কারণ অল্টারনেটিভটা ভালো না। সেকেন্ড যেটা আছে এটা ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য আরো উইক হবে, এটা স্ট্রং হবে না। জি, ধন্যবাদ ডক্টর কবির হাসান। আমরা অনুষ্ঠান শেষ করতে চাই, একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহ আপনাকেও। আমরা আরও আলোচনা করব অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। আমাদের সবশেষ খবর, টাটকা খবর দেখার জন্য সাবস্ক্রাইব করুন TVN 24 টেলিভিশন এবং আপনার প্রতিবেশীকে বলে রাখুন। সবাই ভালো থাকবেন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।